দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে কয়েকটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সমাধানের কৌশল এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথম প্রশ্নটা দেখো, কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে প্রসারিত হয় শুধুমাত্র দৈর্ঘ্য, নাকি শুধুমাত্র ক্ষেত্রফল, নাকি শুধুমাত্র আয়তন, নাকি দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন সবই? আমরা যদি কোনো কঠিন পদার্থের দণ্ড নিই এবং তাকে উত্তপ্ত করি, তাহলে তার উষ্ণতা বৃদ্ধি পাবে এবং দণ্ডটির দৈর্ঘ্যর প্রসারণ হবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আবার যদি আমরা কঠিন পদার্থের কোনো পাত নিয়ে তাকে উত্তপ্ত করি, তাহলে দেখো দৈর্ঘ্যও বাড়বে, আবার প্রস্থও বাড়বে, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। সেটা যেমন আকারেরই পাত নিই না কেন, আমরা যদি বর্গাকার পাত নিই তাহলেও দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, আবার যদি ত্রিভুজাকার কোনো পাত নিই তাহলেও ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, আবার অন্য যে কোনো আকারের পাত নিলেই তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আবার আমরা যদি কঠিন পদার্থের কোনো ঘনবস্তু নিই এবং তাকে উত্তপ্ত করি, তাহলে দেখো দৈর্ঘ্যও বৃদ্ধি পাবে, প্রস্থও বৃদ্ধি পাবে এবং উচ্চতাও বৃদ্ধি পাবে। সুতরাং তার আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেটা যে কোনো আকারের বস্তুই হোক না কেন তার আয়তন বৃদ্ধি পাবে। ঘনকাকার কোনো বস্তু হলেও তার আয়তন বৃদ্ধি পাবে। আবার যদি আমি গোলকাকার কোনো বস্তু নিয়ে তাকে উত্তপ্ত করি, তাহলেও তার আয়তন প্রসারণ হবে। আবার যদি অন্য যে কোনো আকারের আমরা কঠিন পদার্থ ঘনবস্তু নিই, কঠিন পদার্থের ঘনবস্তু, তাহলেও তার আয়তন বৃদ্ধি পাবে। সুতরাং আমরা দেখতে পেলাম কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে প্রসারিত হয় দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন সবই, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি। দ্বিতীয় প্রশ্ন দেখো, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 1, নাকি 2, নাকি 3, নাকি 4? তোমরা দেখেছো যে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারিত হয়, আবার উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের ক্ষেত্রফলেরও প্রসারণ ঘটে, আবার উত্তপ্ত করলে কঠিন পদার্থের আয়তনও বৃদ্ধি পায়। সুতরাং কঠিন পদার্থের 3 রকম তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে: রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। সুতরাং সঠিক উত্তরটি হবে সি, 3, অর্থাৎ 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক আছে। এবারে তৃতীয় প্রশ্ন দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, নাকি উষ্ণতা বৃদ্ধির ওপর, নাকি উপাদানের উপর, নাকি এ বি সি সবকটির উপর? এ বি সি সবকটির উপর মানে এতে কি আছে? প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, বিতে আছে উষ্ণতা বৃদ্ধির ওপর, আর সিতে আছে উপাদানের উপর, অর্থাৎ সবকটি প্রাথমিক দৈর্ঘ্যের উপর, উষ্ণতা বৃদ্ধির উপর এবং উপাদানের উপর। তাহলে আমরা দেখব কার উপর নির্ভর করে। প্রথমে আমরা দেখে নিই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে কিনা। তার জন্য দেখো আমরা একই উপাদানের 2টি দণ্ড নিয়েছি। ধরো এখানে আমরা লোহা নিয়েছি এবং 2টি দণ্ড নিয়েছি, একটা 5 মিটার দৈর্ঘ্য, 5 মিটার দীর্ঘ, আর একটা হচ্ছে 10 মিটার দীর্ঘ। এবং দেখো দুটোরই প্রাথমিক তাপমাত্রা আমি নিয়েছি 20 ডিগ্রি সেলসিয়াস। এবারে দুটো দণ্ডকে আমরা উত্তপ্ত করছি এবং 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত আমরা উত্তপ্ত করছি। 5 মিটার দৈর্ঘ্যের যে লোহার দণ্ড, তারও উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাচ্ছি। আর 10 মিটার দৈর্ঘ্যের যে লোহার দণ্ড, তাকে উত্তপ্ত করে তার তাপমাত্রা আমরা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস অবধি নিয়ে যাচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ 5 মিটার দৈর্ঘ্যের যে লোহার দণ্ড, তারও দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, আবার 10 মিটার দৈর্ঘ্যের যে লোহার দণ্ড, তারও দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি যে একই উষ্ণতা বৃদ্ধিতে, দেখো এখানেও 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি, এখানেও দেখো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি, কিন্তু
5 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ক্ষেত্রে যতটা প্রসারণ হয়েছে 10 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ক্ষেত্রে দেখো বেশি প্রসারিত হয়েছে, বেশি প্রসারণ হয়েছে। সুতরাং প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে দৈর্ঘ্য প্রসারণ তত বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের উপর। এরপরে আমরা দেখব কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতা বৃদ্ধির ওপর নির্ভর করে কিনা। তার জন্য আমরা একই উপাদানের এবং একই দৈর্ঘ্যের দুটো দণ্ড নিয়েছি। দেখো এখানে আমরা লোহার দণ্ড নিয়েছি এবং দুটি দণ্ড, এটাও 5 মিটার, দেখো এটাও 5 মিটার, এবং দুটোরই প্রাথমিক উষ্ণতা আমরা রেখেছিলাম 20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রথম দণ্ডটার উষ্ণতা আমরা বৃদ্ধি করেছি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর দ্বিতীয় দণ্ডের আমরা উষ্ণতা বৃদ্ধি করেছি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ প্রথম ক্ষেত্রে দেখো 30 ডিগ্রি বেড়েছে উষ্ণতা, আর পরের ক্ষেত্রে দেখো 60 ডিগ্রি বেড়েছে। এবং দেখতে পাচ্ছি যে দু ক্ষেত্রে কিন্তু প্রসারণ আলাদা হয়েছে। যেটা 30 ডিগ্রি বৃদ্ধি করেছি তার যতটা প্রসারণ হয়েছে, আর যেটার কিনা 60 ডিগ্রি বৃদ্ধি করেছি তার প্রসারণ বেশি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতা বৃদ্ধির উপরও নির্ভর করে। এরপরে আমরা দেখব কঠিনের দৈর্ঘ্য প্রসারণ উপাদানের উপর নির্ভর করে কিনা। তার জন্য আমরা একই প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ভিন্ন ধাতুর দণ্ড নিয়েছি। দেখো একটা তামার দণ্ড নিয়েছি যার দৈর্ঘ্য 4 মিটার এবং একটি অ্যালুমিনিয়ামের দণ্ড নিয়েছি যারও দৈর্ঘ্য 4 মিটার, এবং দুটোরই সমান উষ্ণতা বৃদ্ধি করেছি। অর্থাৎ দেখো তামার দণ্ডটাও 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়েছি 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর অ্যালুমিনিয়ামের দণ্ডটাও আমরা উষ্ণতা কি করেছি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি করেছি। এবং দেখো দুটোর কিন্তু প্রসারণ ভিন্ন হয়েছে। এবং একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে তামার দণ্ডের তুলনায় অ্যালুমিনিয়ামের দণ্ডের প্রসারণ বেশি হয়েছে। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য একই ছিল এবং একই উষ্ণতা বাড়িয়েছি, এরও 60 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, এরও 60 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, কিন্তু ভিন্ন ধাতুর তৈরি দণ্ডের ভিন্ন প্রসারণ হয়েছে। তার মানে আমরা বলতে পারি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে উপাদানের উপর। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি, এ বি সি সবকটির উপর। চতুর্থ প্রশ্নটি দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কোন এককটির উপর নির্ভর করে? এ দৈর্ঘ্যের একক, বি ক্ষেত্রফলের একক, সি তাপমাত্রার একক, ডি কোনোটিই নয়। তোমরা পড়েছ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। সুতরাং কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? দেখো এখানে লেখা আছে দৈর্ঘ্য প্রসারণ, তার মানে এর একক কি? দৈর্ঘ্যের একক। আবার প্রাথমিক দৈর্ঘ্য এর এককও দৈর্ঘ্যের একক, আর উষ্ণতা বৃদ্ধি মানে কতটা উষ্ণতা বৃদ্ধি পেল তার এককও উষ্ণতার একক। এবারে দেখো এই যে দৈর্ঘ্যের একক এবং দৈর্ঘ্যের একক এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হরে পড়ে থাকবে উষ্ণতার একক। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো 1/, উষ্ণতার একক। সুতরাং কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক তাপমাত্রার এককের উপর নির্ভর করে। তাপমাত্রা মানে উষ্ণতা। তাহলে সঠিক উত্তরটি হবে সি, তাপমাত্রার একক। 5 নম্বর প্রশ্নটা দেখো, কোনো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো এ মিটার, বি মিটার ইনভার্স, সি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর ডি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। দেখো 4 নম্বর প্রশ্নেই আমরা দেখেছি যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান 1/, উষ্ণতার একক, অর্থাৎ উষ্ণতার এককে ইনভার্স। এই উষ্ণতার একক যদি আমরা ডিগ্রি সেলসিয়াস নিই, অর্থাৎ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যদি আমরা সিজিএস পদ্ধতিতে নির্ধারণ করি তাহলে সেটা আমরা উষ্ণতার একক সেক্ষেত্রে কি লিখব? ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সেটা হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে
এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে নাম্বার সি, অপশান সি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। 6 নম্বর প্রশ্নটা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নয় কোনটি? কেলভিন ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, জুল ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। দেখো এক্ষুনি আমরা দেখলাম কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে উষ্ণতার এককের ইনভার্স। এই উষ্ণতার একক যদি আমি কেলভিনে নিই তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হবে কেলভিন ইনভার্স। যদি উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াসে নিই তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। যদি উষ্ণতার একক আমরা ডিগ্রি ফারেনহাইটে নিই তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি ফারেনহাইট এর ইনভার্স। কিন্তু জুল কিন্তু শক্তির একক, সুতরাং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কখনোই জুল ইনভার্স হবে না। তাহলে আমাদের প্রশ্নে আছে কোনটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নয়? সঠিক উত্তরটি হবে সি, জুল ইনভার্স। 7 নম্বর প্রশ্নটা দেখো, আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো কঠিন পদার্থের T1 উষ্ণতায় দৈর্ঘ্য L1 ও T2 উষ্ণতায় দৈর্ঘ্য L2 হলে, দেখো T1 উষ্ণতা মানে প্রাথমিক উষ্ণতা ছিল T1 এবং তখন প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, পরে উষ্ণতা হয়েছে T2 অর্থাৎ অন্তিম উষ্ণতা T2 এবং অন্তিম দৈর্ঘ্য হচ্ছে L2। এখানে বলে দিয়েছে T2 গ্রেটার দেন T1 অর্থাৎ অন্তিম উষ্ণতা প্রাথমিক উষ্ণতার থেকে বেশি অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। তাহলে 4টে অপশান দেওয়া আছে, আলফার মান কোনটি হবে? প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে কঠিন পদার্থটি আমরা নিয়েছি তার প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, প্রাথমিক উষ্ণতা T1 এবং প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, অন্তিম উষ্ণতা T2 এবং অন্তিম দৈর্ঘ্য হচ্ছে L2। তোমরা জানো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। দেখো এখানে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, পরে দৈর্ঘ্য বেড়ে হয়েছে L2 অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধির জায়গায় আমি লিখতে পারি L2 মাইনাস L1 বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য মানে আগে কতটা দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে L1 গুণিতক উষ্ণতা বৃদ্ধি। দেখো আগে উষ্ণতা ছিল T1, পরে উষ্ণতা হয়েছে T2, তাহলে উষ্ণতা কতটা বেড়েছে? T2 মাইনাস T1। তাহলে আলফার মানটা আমরা পেয়ে গেলাম, আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমাদের উত্তর হবে অপশান সি। দেখো অপশান সি আছে, আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। 8 নম্বর প্রশ্নটা দেখো, 4 মিটার দৈর্ঘ্যের কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 88 ইন্টু 10⁻⁻6 মিটার। দণ্ডের আলফা হলো ABCD, 4টে অপশান দেওয়া আছে। আমাদেরকে দণ্ডের আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করতে হবে। তোমরা জানো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 88 ইন্টু 10⁻⁻6 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে 88 ইন্টু 10⁻⁻6 মিটার। প্রাথমিক দৈর্ঘ্য, দণ্ডটির আগে দৈর্ঘ্য কত ছিল? 4 মিটার, তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখছি 4 ইন্টু উষ্ণতা বৃদ্ধি। দেখো কতটা তাপমাত্রা বৃদ্ধি হয়েছে? 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতা বৃদ্ধির জায়গায় আমরা লিখছি 2। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান অর্থাৎ আলফার মান। তাহলে আলফার সমান আমরা কি পেলাম? 88 ইন্টু 10⁻⁻6 বাই, দেখো 4 দুগুণে 8 এবং আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করে আলফার মানটা বেরোলো 11 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে আমাদের উত্তরটা মিলে গেল কোনটা? অপশান বি। অপশান বিতে আছে 11 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবারে কোয়েশ্চেন নাম্বার 9 দেখো,
কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে এর মান হলো, এর বলতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হলো, দেখো 4টে অপশান দেওয়া আছে। সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে সাধারণত আলফা সি ধরা হয় এবং ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা এফ ধরা হয়, এবং এই আলফা সি এবং আলফা এফ এর মধ্যে সম্পর্ক হলো আলফা এফ ইকুয়ালস টু 5/9 ইন্টু আলফা সি। দেখো আমাদের প্রশ্নে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে 27 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আলফা সির মান দেওয়া আছে। তাহলে এই সম্পর্কে আমরা আলফা সির মান বসিয়ে দিচ্ছি 27 × 10⁻⁻6। তাহলে আলফা এফ এর মানটা আমরা পেয়ে যাব। দেখো 9 দিয়ে 27কে কাটাকাটি করে পেলাম 3, 5-এর সঙ্গে 3 গুণ করে পেলাম 15। তাহলে আলফা এফ এর মানটা কত বেরোলো? 15 × 10⁻⁻6। আর যেহেতু এটা আলফা এফ মানে কি? ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তার জন্য এর এককটা হবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে সঠিক উত্তরটি পেলাম অপশান সি, 15 × 10⁻⁻6 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এরপরে 10 নম্বর প্রশ্নটা দেখো। একই পদার্থের দুটি দণ্ডের দৈর্ঘ্য এল, কিন্তু ব্যাসার্ধ যথাক্রমে আর ও 2r। দণ্ড দুটির একই উষ্ণতা বৃদ্ধি করলে এ প্রথম দণ্ডের বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে, বি দ্বিতীয় দণ্ডের বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে, সি উভয় দণ্ডের একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে, আর ডি কোনটির দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে তা বলা সম্ভব নয়। দেখো আমরা জানি যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে 3টি বিষয়ের ওপর। কি কি? প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, উষ্ণতা বৃদ্ধির ওপর এবং উপাদানের ওপর। আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এখানে লেখা আছে একই পদার্থ, অর্থাৎ দুটি দণ্ডেরই উপাদান একই, দুটি দণ্ডেরই দৈর্ঘ্য এল, অর্থাৎ দুটি দণ্ডেরই প্রাথমিক দৈর্ঘ্য সমান, এবং দুটি দণ্ডেরই একই উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিও দুই ক্ষেত্রে সমান। সুতরাং যেহেতু এই 3টি জিনিসের ওপর নির্ভর করছে, দণ্ডটির ব্যাসার্ধের ওপর নির্ভর করছে না, এবং আমরা দেখতে পাচ্ছি দুটি দণ্ডেরই এই 3টে জিনিস একই, সুতরাং কি হবে? উভয় দণ্ডেরই একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশান সি, উভয় দণ্ডের একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে। 11 নম্বর প্রশ্নটা দেখো। 1 মিটার এবং 2 মিটার দৈর্ঘ্যের দুটি লৌহ দণ্ডের একই তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে, 4টে অপশান দেওয়া আছে, 1:4 নাকি 1:2 নাকি 4:1 নাকি 2:1। তোমরা জানো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা অক্ষর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আলফা সমান দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। এইবারে আমরা বজ্র গুণন করব। দেখো আলফার নিচে কিছু নেই, মানে মনে মনে 1 ধরে নিচ্ছি, তাহলে 1-এর সঙ্গে দৈর্ঘ্য প্রসারণ গুণ করলে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সমান আলফার সাথে দিকটা গুণ করছি আলফা ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। এবারে দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী দুটি দণ্ডই কিন্তু লৌহ দণ্ড, অর্থাৎ দুটোর উপাদান একই, তার মানে কি দুটোর আলফার ভ্যালু সমান হবে, এবং দুটোর একই তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি উভয় ক্ষেত্রে সমান, কিন্তু একটার প্রাথমিক দৈর্ঘ্য 1 মিটার আর অপরটির প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তার মানে আমরা যদি এই সম্পর্ককে কাজে লাগাই যে দৈর্ঘ্য প্রসারণ সমান আলফা ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি, যেহেতু আলফা উভয়ের ক্ষেত্রেই সমান এবং উষ্ণতা বৃদ্ধিও দুটো দণ্ডের ক্ষেত্রেই একই রকম, তাহলে দেখো প্রথম দণ্ডের ক্ষেত্রে আমরা লিখতে পারি দৈর্ঘ্য প্রসারণ সমান
আলফা ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার গুণিতক উষ্ণতা বৃদ্ধিকে আমরা টি ধরে নিয়েছি, তাহলে আলফা ইন্টু 1 ইন্টু টি। আর দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে আমরা লিখতে পারি দৈর্ঘ্য প্রসারণ সমান আলফা ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর উষ্ণতা বৃদ্ধি এক্ষেত্রেও টি, তাহলে প্রথম ক্ষেত্রেও যদি টি হয় পরের ক্ষেত্রেও টি। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ এবং এই দ্বিতীয়টি দৈর্ঘ্য প্রসারণের মধ্যে অনুপাত কি হবে? অনুপাত হবে এইটা ইসটু এই রাশিটা। তাহলে আমরা লিখতে পারি 1 আলফা টি বাই 2 আলফা টি। ঠিক আছে, আলফা আলফা টি টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 1/2, অর্থাৎ অনুপাত হচ্ছে 1:2। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি 1:2। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড যুক্ত আছে। সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে। 4টে অপশন দেওয়া আছে। দেখো তোমরা আগেই দেখেছো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, যেখানে L1 ছিল প্রাথমিক দৈর্ঘ্য এবং L2 ছিল অন্তিম দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে দেখো আলফার নিচে কিছু নেই, মানে আমি মনে মনে 1 ধরে নিচ্ছি এবং তারপরে আমি বজ্রগুণন করছি, অর্থাৎ কোণাকুণি গুণ। 1-এর সঙ্গে L2 মাইনাস L1 গুণ করলে পাচ্ছি L2 মাইনাস L1 ইকুয়ালস টু এদিকের ওপরের সঙ্গে এদিকের নিচটা গুণ করব, তাহলে পাবো L1 ইন্টু আলফা ইন্টু T2 মাইনাস T1, বা L2 সমান L1কে ডান দিকে দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস ছিল এটা হয়ে যাচ্ছে প্লাস L1 প্লাস এটা লিখে দিচ্ছি, বা L2 ইকুয়ালস টু, দেখো এই দুটো থেকে L1 কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। এই সম্পর্কটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। প্রশ্নে বলা আছে একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড যুক্ত আছে, অর্থাৎ ধাতব বলয়টি যে ধাতু দ্বারা নির্মিত, ব্যাস বরাবর যে দণ্ডটি যুক্ত আছে সেটাও একই ধাতু দ্বারা নির্মিত, অর্থাৎ ধাতব বলয়টির এবং ব্যাস বরাবর যুক্ত দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একই আলফা। যদি ধরে নিই এটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তাহলে এটারও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হবে, কারণ যেহেতু দুটোই একই ধাতু দ্বারা নির্মিত। এবারে দেখো যদি এই বলয়টির ব্যাসার্ধ হয় আর, তাহলে এই ধাতব বলয়টার দৈর্ঘ্য কত হবে? প্রাথমিক দৈর্ঘ্য কত হবে? ধাতব বলয়টির দৈর্ঘ্য হবে পরিধির দৈর্ঘ্য, অর্থাৎ 2πr। আবার এই ধাতব দণ্ডটি যেহেতু ব্যাস বরাবর যুক্ত আছে, তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য কি হবে? ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ 2r। এবারে দেখো বস্তু সংস্থাটিকে উত্তপ্ত করা হয়েছে। বস্তু সংস্থাটিকে উত্তপ্ত করা মানে পুরো জিনিসটাকে, এই বলয় এবং যুক্ত দণ্ড একই সঙ্গে উত্তপ্ত করা হয়েছে, তাহলে উভয়েরই একই উষ্ণতা বৃদ্ধি হবে। উষ্ণতা বৃদ্ধি কত তোমরা আগে জেনেছো, T2 মাইনাস T1। তাহলে এই T2 মাইনাস T1কে আমি ধরে নিচ্ছি T। তাহলে এই সম্পর্কটা আমরা লিখতে পারি L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা টি। T2 মাইনাস T1-এর জায়গায় আমি লিখে নিলাম T। তাহলে L2 মানে কি? অন্তিম দৈর্ঘ্য সমান L1। L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক 1 প্লাস আলফা টি। আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটা এই দুটোর ক্ষেত্রেই সমান। ধাতব বলয় এবং দণ্ডের ক্ষেত্রে আলফার মান সমান, এবং টি টি মানে উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধির মানও উভয় ক্ষেত্রে সমান, যেহেতু সংস্থাটিকে একসাথে উত্তপ্ত করা হয়েছে। সংস্থাটিকে উত্তপ্ত করা মানে দুটো জিনিস একসাথে যুক্ত আছে, তাই উভয়েরই সমান উষ্ণতা বৃদ্ধি হয়েছে, এবং ধরে নিয়েছে টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হয়েছে। সংস্থাটিকে উত্তপ্ত করলে পরিধি এবং ব্যাসের অন্তিম মান কত হবে তা আমরা এই সম্পর্ককে কাজে লাগিয়ে নির্ণয় করতে পারবো। দেখো অন্তিম দৈর্ঘ্য সমান প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক 1 প্লাস আলফা টি, তাহলে পরিধির অন্তিম মান কত হবে? অন্তিম পরিধি সমান, দেখো প্রাথমিক দৈর্ঘ্য, পরিধির প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? 2πr ইন্টু 1 প্লাস আলফা টি। আবার ব্যাসের ক্ষেত্রেও আমি এই সম্পর্কে কাজে লাগাবো। অন্তিম ব্যাস মানে ব্যাসের পরে মান কত হবে? দেখো আগে ব্যাসের মান ছিল 2r ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে আমাদের প্রশ্নে বলেছে পরিধি এবং ব্যাসের অনুপাত কত হবে, তাহলে পরিধি এবং ব্যাসের অনুপাত হবে 2πr ইন্টু 1 প্লাস আলফা টি ইজ টু 2r ইন্টু 1 প্লাস আলফা টি। এটাকে এটা দিয়ে ভাগ করছি, এবং ভাগ করার পরে দেখো 2 2 r r
ওয়ান প্লাস আলফাটি কাটাকাটি হয়ে গেল, পড়ে থাকলো পাই বাই 1, তাহলে উত্তরটা হচ্ছে পাই। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, পাই। 13 নম্বর প্রশ্নটা দেখো, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ নির্ভর করে এ প্রাথমিক ক্ষেত্রফলের উপর, বি উষ্ণতা বৃদ্ধির উপর, সি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের উপর, আর ডি এ বি সি তিনটির উপর। অর্থাৎ এ বি সি তিনটি মানে এ বি এবং সিতে যে অপশানগুলো দেওয়া আছে, অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রফলের উপর, উষ্ণতা বৃদ্ধির উপর এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের উপর, এই তিনটির উপরই নির্ভর করে। ধরো T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের তৈরি একটি পাতের ক্ষেত্রফল ছিল S1 একক এবং একে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে কি হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ আগে ছিল উষ্ণতা T1, পরে উষ্ণতা হবে T2, অর্থাৎ T2 গ্রেটার দেন T1। এবং উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের এই যে পাতটার ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে, অর্থাৎ আগে ক্ষেত্রফল ছিল S1, পরে ক্ষেত্রফল বেড়ে হলো S2। এবং কঠিন পদার্থের এই ক্ষেত্র প্রসারণ নির্ভর করে কোন কোন জিনিসের উপর? এক, প্রাথমিক ক্ষেত্রফলের উপর। প্রাথমিক ক্ষেত্রফল যত বেশি হবে ক্ষেত্র প্রসারণ তত বেশি হবে। দুই, উষ্ণতা বৃদ্ধির ওপর, অর্থাৎ আমরা উষ্ণতা কতটা বৃদ্ধি করছি তার উপর নির্ভর করে, যত বেশি উষ্ণতা বাড়াবো তত ক্ষেত্র প্রসারণ বেশি হবে। তিন, উপাদানের উপর, অর্থাৎ আমি কোন উপাদানের তৈরি বা কোন ধাতুর তৈরি আমরা কঠিন পদার্থের পাতটা নিয়েছি। এবং বিভিন্ন উপাদানের তৈরি কঠিনের যদি ধরো একই ক্ষেত্রফলের আমি পাত নিই এবং সেটা ভিন্ন ভিন্ন ধাতুর নিই, তাহলে দেখব সেক্ষেত্রে, এবং একই উষ্ণতা বৃদ্ধি করি, আমরা দেখব যে আলাদা আলাদা ক্ষেত্র প্রসারণ হচ্ছে, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ উপাদানের উপরও নির্ভর করে। সুতরাং আর এই আরেকটা কথা মনে রাখবে, এই উপাদানের উপরই কিন্তু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে। সুতরাং তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, এ বি সি তিনটির উপর। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, কোনো পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। প্রাথমিক ক্ষেত্রফল 10⁴ সেন্টিমিটার স্কোয়ার এবং উষ্ণতা বৃদ্ধি 100 ডিগ্রি সেলসিয়াস হলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে, চারটি অপশান দিয়ে দিয়েছে যে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তোমরা জানো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণিতক উষ্ণতা বৃদ্ধি। দেখো আমাদের প্রশ্নে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মানটা দিয়ে দিয়েছে 2 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে আমি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের জায়গায় লিখছি 2 × 10⁻⁵ সমান ক্ষেত্র প্রসারণ আমরা জানি না, এটারই মান আমাদের নির্ণয় করতে হবে, বাই প্রাথমিক ক্ষেত্রফল। দেখো আমাদের প্রশ্নের প্রাথমিক ক্ষেত্রফল বলে দিয়েছে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, তাহলে প্রাথমিক ক্ষেত্রফলের জায়গায় লিখছি 10⁴ ইন্টু উষ্ণতা বৃদ্ধি। দেখো উষ্ণতা বৃদ্ধি আছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতা বৃদ্ধির জায়গায় লিখছি 100। তাহলে আমরা কি করব? এবারে বজ্রগুণন করব, অর্থাৎ কোনাকুনি গুণ, এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 ধরে নেব। তাহলে 1 ইন্টু ক্ষেত্র প্রসারণ মানে ক্ষেত্র প্রসারণ ইকুয়ালস টু এটার সাথে এটা গুণ করব, তাহলে কি পাবো? 2 × 10⁻⁵ ইন্টু 10⁴ ইন্টু 100। ক্ষেত্র প্রসারণের একক হবে বর্গ সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি মানটা? 2 × 10⁻⁵ ইন্টু 10⁴ ইন্টু, দেখো 100কে লিখতে পারি 10 স্কোয়ার ইকুয়ালস টু 2 × 10⁻⁵। এই সূচকগুলোকে আমরা যোগ করতে পারি, মানে 4 আর 2 6, 10⁶। তাহলে কি পাবো আমরা? 2 × 10, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ কত হচ্ছে? 20 বর্গ সেন্টিমিটার, 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 20 সেন্টিমিটার স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে শুধুমাত্র ক্ষেত্রফলের এককের উপর, শুধুমাত্র উষ্ণতার এককের উপর, ক্ষেত্রফল ও উষ্ণতার এককের উপর, উষ্ণতা ও সময়ের এককের উপর। আমরা জানি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণিতক উষ্ণতা বৃদ্ধি।
তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? দেখো, ক্ষেত্র প্রসারণের একক, অর্থাৎ ক্ষেত্র প্রসারণের একক মানে কি? ক্ষেত্রফলের একক। কারণ কতটা প্রসারণ হবে, ক্ষেত্রফলের কতটা প্রসারণ হবে সেটার এককও ক্ষেত্রফলের এককই হবে। প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল মানে আগে কতটা ক্ষেত্রফল ছিল তার একক হবে ক্ষেত্রফলের একক, গুণিতক উষ্ণতা বৃদ্ধি, কতটা উষ্ণতা বৃদ্ধি পেল এটার একক হবে উষ্ণতার একক। দেখো, ওপরে নিচে ক্ষেত্রফলের একক ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 1/, উষ্ণতার একক। অর্থাৎ আমরা দেখতে পেলাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার এককের উপর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শুধুমাত্র উষ্ণতার এককের উপর। 16 নম্বর প্রশ্ন দেখো, পিতলের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 38 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে কি হবে? 4টে অপশন দেওয়া আছে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয় এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বিটা হয়, তাহলে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা = β/2। দেখো, আমাদের প্রশ্নে বিটার মান দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে 38 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখতে পারি বিটা = 38 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আলফার মান কত হবে? β/2, অর্থাৎ এইটা /2। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে যদি আমরা 38-কে কাটাকাটি করি তাহলে আমরা কত পাবো? 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি, 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। আজ এ পর্যন্তই। পরে অন্য একটি ভিডিওর মাধ্যমে আরও কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সমাধানের কৌশল ব্যাখ্যা করে দেব।